হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। তো আজকে তোমাদের মডেল কোশ্চেন পেপার 2 সেট 2 করাবো। তোমাদের সেট 1 দেওয়া হয়ে গেছে প্রথম ক্লাসটা, যারা দেখোনি তারা দেখতে পারো। তোমাদের যে বইটা আছে ভলিউম 2, যে বইটা প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা বেরিয়ে গেছে, তোমরা সবাই পেয়ে গেছো। এই বইটা হাতে নাও এবং বইটা খুলো। আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে অঙ্কগুলোতে চলে যাব। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 2-এর যে আমাদের যে একের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমরা একের প্রশ্নগুলো করাবো। একের 1 নম্বর প্রশ্নটা বলছি 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত বছর হবে? এখানে দেখো আমাদের সময়টা বের করতে বলেছে, আর এখানে চক্রবৃদ্ধি সুদ আছে। তা চক্রবৃদ্ধি সুদের সূত্র আমাদের এখানে ব্যবহার হবে। 100 টাকা, এখানে আসলটা হচ্ছে 100 টাকা, আর সুদের হার এখানে 10% বলেছে। আর কত টাকা হবে? 121 টাকা, মানে সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে 121 টাকা। তাহলে আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? তো দেখো, সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা, সেটা তোমাদের আমি এখানে লিখে দেখাবো। সেই সূত্রটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে P × 1 প্লাস R/100 হয়, R/100, আর পাওয়ারে কত হবে? পাওয়ার হয় হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? P × 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির একটা সূত্র। এর মানটা কত দেওয়া আছে আমাদের? 121। এই যে 100 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে মানে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হবে, ঠিক আছে? এখানে P বলতে আসল, তাহলে এখানে আমাদের আসলটা 100 টাকা বলেছে, তো P এর জায়গায় আমরা 100 টাকা বসিয়ে দেবো। 1 প্লাস R হচ্ছে 10%, তার জায়গায় আমরা 10 লিখে দিলাম। আর সময় দেখো, সময়টা কিন্তু বের করতে বলেছি এনটা হচ্ছে এখানে সময় কত বছর। তাহলে এনের মান বের করব। তাহলে আমরা এখানে সরলটা করি। দেখো, তা 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n, এদিকে আছে 121, আর এই যে 100টাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এটাকে 11/10 করে হোল স্কয়ার করতে পারবো। এখন দেখো, আমাদের এখানে আমাদের লক্ষ্য করতে হবে, যেখানে আমাদের কাটাকাটি আছে এই জায়গাটা, এখানে 0 0 কেটে দাও। তাহলে এখানে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এখানে পেয়ে যাবে 11/10, আর পাওয়ারে আমাদের n ছিল, এটা সরল করে আমরা এটা পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, উভয় পক্ষে মূল সংখ্যা সমান আছে। তাহলে মূল সংখ্যা যদি সমান হয়, তো সূচকের নিয়মে আমরা কি জানি? পাওয়ার সমান হয়ে যাবে। মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে n সমান সমান কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। nটা ছিল সময়। তাহলে আমাদের দেখো কত বছর সময়টা বের করতে বলেছিল, তো সময়টা পেয়ে গেলাম 2 বছর। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে, দেখো অপশান বি নাম্বার অপশানটা হবে 2 বছর। এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো, 2 নম্বর প্রশ্নে আমাদের এই যে 16 এবং 25 এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তো আমাদের এখানে কী করতে হবে? মধ্য সমানুপাতি আমরা ধরে নিব। দেখো, মধ্য সমানুপাতি আমরা ধরে নিচ্ছি। এই যে আমাদের দেখো 16 আছে প্রথমটা, আর মধ্যেরটাকে আমরা x ধরে নিলাম। মধ্য সমানুপাতি কত? x। তারপরে আছে আমাদের 25। তাহলে এখানে দেখো এই 3টি সংখ্যা সমানুপাতে আছে। তাহলে আমরা লিখতে পারবো 16:x সমান সমান x:25, ঠিক আছে? 3টি সংখ্যা সমানুপাতে থাকলে আমরা এভাবে অনুপাত তৈরি করতে পারবো। এখন আমরা অনুপাতকে বাই করে নেব, 16/x আর এখানে x/25। তাহলে দেখো, এখানে বর্গগুণ করলে আমরা পেয়ে যাবো s² সমান সমান x গুণ করে s², আর এখানে আছে এদিকে 16 × 25। তাহলে x এর মানটা আমরা বের করব। x সমান সমান কত হবে? প্লাস মাইনাস হয়, তো আমরা এখানে ধনাত্মক মানটা নিব, ঠিক আছে? আচ্ছা, প্লাস মাইনাস আমরা দিয়ে দিলাম। আমরা যে কোনো একটা মান অ্যান্সার আছে, এখানে অ্যান্সারে অপশানগুলোতে ধনাত্মক মানগুলো আছে। তো এখানে 16 × 25 বসিয়ে দিলাম। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 20। তা দেখো, এখানে x সমান সমান আমরা 20 বলতে পারবো প্লাসের মানটাকে নিয়ে। তা দেখো, x এর মান 20 পেয়েছি, মানে মধ্য সমানুপাতে 20 হবে আমাদের অ্যান্সার। দেখো, তাহলে আমরা যদি অপশানটা দেখি, তাহলে আমাদের 20 অপশান কিন্তু আছে এখানে। কত নম্বর অপশানে আছে? C নম্বর অপশানে আছে। তাই অ্যান্সারটা আমাদের C নাম্বার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে চলে যাব। তো এবার আমরা করাবো 3 নম্বর প্রশ্ন। দেখো, এখানে প্রশ্নটা বলেছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সদৃশকোণী
ত্রিভুজের এই যে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে সদৃশ্যকোণী, এই সদৃশ্যকোণী ত্রিভুজের AB = DE সমান সমান দেওয়া আছে 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। সেই সদৃশ্যকোণী দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে হবে। আচ্ছা, সদৃশ্যকোণী ত্রিভুজ বলেছে দেখো, তো সদৃশ্যকোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, ঠিক আছে এখানে। আর আমাদের দেখো এখানে দুটো ত্রিভুজ যদি আমরা তৈরি করি, দেখো আমাদের ত্রিভুজ আছে ABC, আর একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এটা আমার নাম দেব DE আর F নাম দেবো এটা, ঠিক আছে, DEF। আচ্ছা, এই দুটি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ সদৃশ্যকোণী। তাহলে এখানে দেখো আমাদের এই যে দেওয়া আছে AB/DE কত দেওয়া আছে এখানে 2/3 দেওয়া আছে, ঠিক আছে। এই যে AB আর DE অনুরূপ বাহু। তো দেখো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের কি হয়, দেখো তাদের যে ক্ষেত্রফলের অনুপাতটা, তাই না, তাদের ক্ষেত্রফল বলতে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF, এই যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হবে সেই সদৃশ্যকোণী দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। মানে এখানে হবে আমাদের দেখো অনুরূপ বাহু বলতে ABর সঙ্গে DE অনুরূপ বাহু আছে, তাহলে AB তার হোল স্কোয়ার বাই DE তার হোল স্কোয়ার, দেখো এটা হবে কিন্তু, ঠিক আছে। এই যে আবার বলি তোমাদের যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা পাবো আমরা, সেই দুটি ত্রিভুজে অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে প্রত্যেকটা বাহু। আমরা একটা দেখালাম, আরও এখানে হবে এই যে BCর বর্গ, এই যে BCর স্কোয়ার বাই EFের স্কোয়ার হবে সেখানে, আবার এখানে ACর স্কোয়ার বাই DFের স্কোয়ার হবে, ঠিক আছে। অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে সেই সদৃশ্যকোণী দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা। তো এবার দেখো তো এখানে আমরা এখানে এই যে AB/DE করে আমরা বাইরে হোল স্কোয়ারটা করে দিলাম। AB/DE এর মানটা আমাদের জানা আছে, তাহলে AB/DE এর মানটা দেখো এই যে 2/3 আমরা এখানে বসিয়ে দেবো, দেওয়া আছে প্রশ্নে 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে সরল করে নিই, আমরা এখানে দেখাচ্ছি এটা কত হবে, এটা 4/9 হয়ে যাবে দেখো। তাহলে এখানে অনুপাতটা কত দাঁড়িয়ে গেল 4:9। তাহলে আমাদের দেখো অ্যান্সার পেয়ে গেছি 4:9, এটা আমাদের এই নাম্বার অপশানটা মিলছে। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছি tan θ × tan 2θ = 1 হলে আমাদের sin স্কোয়ার 2θ প্লাস tan স্কোয়ার 2θ এর মানটা বের করতে বলেছে। দেখো আমাদের সহজে মানটা বেরিয়ে আসবে, তো আমরা করবো কি, প্রথমে আমরা এখানে দেখো এই যে tan θ আছে, tan θ = এখানে 1/tan 2θ করে নিলাম। এই যে tan 2θ আছে না, আমরা 1-এর নিচে নামিয়ে দিলাম। এবার এদিকে আমাদের থেকে গেল tan θ = আর এখানে এটাকে আমরা cot 2θ লিখতে পারবো, 1/tan cot হয়। এবার দেখো দেখি তো tan θ আছে, এবার cotকে আমরা লিখবো tan 90° - 2θ। দেখো পুরো কোণের সূত্র tan 90° - 2θ, এটা কী হবে cot 2θ আসবে পুরো কোণের থেকে, তাহলে এটা থেকে এটা করা যায়। উভয় দিকে tan ভ্যানিশ করলে আমরা থিতার মানটা পেয়ে যাবো 90° - 2θ। তাহলে এখান থেকে দেখো তো থিতার মানটা কত পেয়ে যাবো, -2θ যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে দেখো এর সঙ্গে যোগ হয়ে 3θ পেয়ে যাবা, এদিকে +2θ আর এদিকে +θ 3θ, এদিকে 90°, 3 দিয়ে কাটাকাটি করে দাও, দেখো আমরা থিতার মানটা কত পেয়ে গেলাম, থিতার মানটা আমরা পেয়ে গেলাম কত 30° পেয়ে গেলাম। ওকে, এই যে মানটা, তাহলে এই মানটা আমরা পুট করে দেবো এখানে প্রশ্নে। তাহলে আমাদের এখানে ছিল কত sin স্কোয়ার 2θ, থিতার জায়গায় আমরা বসিয়ে দেবো 30° প্লাস tan স্কোয়ার 2θ, থিতার জায়গায় বসাবো আমরা 30°, sin স্কোয়ার গুণ করে 60° আর tan স্কোয়ার এটাও গুণ করে হবে আমাদের 60°। এবার দেখো sin 60° মান আমরা জানি √3/2 তার হোল স্কোয়ার, আর tan 60° মান জানি আমরা √3 তার হোল স্কোয়ার। এখানে হয়ে যাবে আমাদের 3/4, এটা হবে আমাদের 3। ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও, ভগ্নাংশে যোগবিয়োগ করলে আমরা পেয়ে যাবো দেখো 4 লসাগু, এটা 3 নেমে যাবে, 4 3 12। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো 12 আর 3 যোগ করলে এটা পেয়ে যাবো 15, 15/4। দেখো 15/4 এটাকে যে আমরা ভাগ করে নিই তাহলে আমরা কত পাবো লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 4 3 12, 3 বার নেব, আমাদের নেমে যাবে 3,
তাহলে দেখো আমাদের যেটা আসবে অ্যান্সারটা 3/3/4, ঠিক আছে? 3/3/4 এটাই আমাদের অ্যান্সার। দেখো সেটা আমাদের কত নম্বর অপশানে আছে? বি নম্বর অপশানে আছে 3/3/4, অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার করাবো আমরা 5-এর প্রশ্নটা। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে একটি গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এখানে গোলকের অন্তর্লিখিত বলেছে, তো আমরা গোলকের অন্তর্লিখিত ঘনক যদি আমরা দেখাই, দেখো ছবিটা আমাদের এভাবে করতে হবে যে আমরা একটা গোলক নিলাম, এই ধরো আমাদের একটা গোলক যেটা ফুটবল আকৃতি আছে। আচ্ছা, এই গোলকের অন্তর্লিখিত মানে ভিতরে একটা ঘনক আছে, আচ্ছা ঘনকটা আমরা শুধু তলটাকে দেখাচ্ছি, একটি তল বর্গক্ষেত্র আকারে দেখালাম, সম্পূর্ণ ঘনক আমরা তৈরি করলাম না। এই যে ধরো এটি আমাদের একটা ঘনক আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে ঘনকটা তৈরি করলাম, তো অন্তর্লিখিত গোলকের অন্তর্লিখিত ঘনক। তো এখানে আমাদের দেখো জানতে হবে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য এ। তাহলে দেখো তো এখানে আমরা যদি ঘনকের কর্ণ দৈর্ঘ্যটা যদি আমরা টানি আর গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের ব্যাস কত হবে? 2r হবে। এটা হচ্ছে গোলকের ব্যাস। আর গোলকের ব্যাস সমান সমান হবে আমাদের কি? ঘনকের কর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে? এবার ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3a, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। আর ঘনকের কর্ণ দৈর্ঘ্য, এটা যে ঘনকের কর্ণ দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা, আর ঘনকের কর্ণ দৈর্ঘ্যটা গোলকের ব্যাসের সঙ্গে সমান। তা গোলকের ব্যাস কত আমাদের আছে? 2r। তারপর এটা সমান 2r পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যেহেতু এর মানটা বের করে নিই, তাহলে এ সমান কত? 2r/√3। আমরা এই যে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিলাম এখানে, ঠিক আছে? তাহলে এ সমান 2r/√3। এবার আমরা তোমাদেরকে দিকে দেখাচ্ছি, এবার এখানে যে বলেছি যে গোলকের পরিলিখিত ঘনক। আবার আমরা দেখো এবার আমরা কী করব, এবার একটা বর্গক্ষেত্র আমরা যদি তৈরি করে নিই, বর্গক্ষেত্র এই আকৃতিটাকে আমরা বললাম ঘনক, সম্পূর্ণ ঘনকটা তৈরি করে নিই, একটা তল দিয়ে বুঝালাম তোমাদের। এবার ভিতরে আমাদের এখানে আছে কি? এই যে আমাদের আছে গোলকটা এভাবে আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয়, এই দেখো গোলকের পরিলিখিত ঘনক। গোলকের পরিলিখিত কি আছে এখানে? ঘনক আছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা তো জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, তো ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে আমাদের দেখো গোলকের ব্যাসের সঙ্গে সমান হবে। মানে এখানে এ, এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ আমরা যেটা ধরেছি প্রথমেই, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমান কত হবে? এখানে গোলকের ব্যাস এই যে 2r, তাহলে এর মানটা আমরা 2r পেয়ে গেলাম। এবার তাদের আয়তনটা আমরা বের করি। তাহলে এখানে দেখো এই ঘনকের আয়তন আমাদের কত হবে? এই ঘনকের আয়তন হবে, আয়তনের সূত্র হচ্ছে আমাদের কি? বাহুর কিউব, ধারের কিউব। তাহলে আমাদের এখানে করতে হবে যে 2r/√3 তার হোল কিউব h2। আর এই যে ঘনকটা ছিল গোলকের পরিলিখিত ঘনক, তার বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 2r। তাহলে এখানে আমরা 2r তার হোল কিউব করে দেবো। এই যে আমাদের দুটি ঘনকের আয়তনের অনুপাতটা আমরা করব। এবার এখানে আমরা সরল করে নেব। যদি আমরা সরল করি, দেখো এটা পেয়ে যাব আমরা, এটা হয়ে যাবে 8r3। আর এটা √3কে যদি ভাঙাও 3বার, তাহলে এখানে এভাবে পেয়ে যাবে, দেখো এটা 3√3 পেয়ে যাবে। কারণ √3 3বার গুণ করলে কত হবে? √3 ইন্টু √3, তাই না? √3 হোল কিউব এভাবে ভাঙবে, দুটো √3 পেয়ে যাবে আর একটা √3 হয়ে গেল। তাহলে এই যে আমাদের গুণফলটা এখানে আমরা 8r3। এবার এটা যদি আমরা সরল করে দেখো 8r3 যদি কেটে দিই, তাহলে আমাদের এখানে দাঁড়ালো 1/3√3 আচ্ছা, এখানে দেখো এটা আমরা কি করব, আমরা 3√3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 1/3√3 এটা পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত যে ঘনক আছে, সেই ঘনক দুটির আয়তনের অনুপাত হবে 1:3√3। তা দেখো 1:3√3 আমাদের অপশানে আছে সি নাম্বার অ্যান্সারটা। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। 6 প্রশ্নটা বলছি অজাইব লেখচিত্রটি হলো কোনটা হবে আমাদের? দেখো অজাইব লেখচিত্রের মাধ্যমে আমাদের মধ্যমা নির্ণয় করা হয়, ঠিক আছে? সি নাম্বার অ্যান্সারটা হবে। তোমাদের বই থেকে যদি আমি দেখাই, তোমরা চলে যাবা তোমাদের যে বইটা আছে 353 পাতায়, দেখো এই যে দেখো আমাদের যে অজাইব আছে, লেখচিত্র অজাইব, এই অজাইবের মাধ্যমে দেখো এই যে আমাদের মধ্যমা নির্ণয় করা হয়, ঠিক আছে? এই যে মধ্যমা, এখানে দেখো মধ্যমা নির্ণয় হয়েছে, এই যে মধ্যমা সমান সমান। আচ্ছা, এরপরে আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে যাবো। দেখো তো 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান আছে, তো 2-এর 1-এর প্রশ্নটা আমরা করাবো।
দেখো 2-1 প্রশ্নটা বলছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়, সেই সময়টা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, তো আমাদের এখানে সরল সুদের সূত্রটা জানতে হবে। আই সমান সমান, আই হচ্ছে আমাদের এখানে সরল সুদ। তাহলে আই সমান সমান আমরা জানি পিটি আর বাই 100। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি সময়, আর আর হচ্ছে সুদের হার। তো এখানে দেখো তো আমরা বসাবো, এখানে সুদ দেওয়া আছে আইটা, আই হচ্ছে 135, আর পি আসল দেখো 900 টাকার, তাহলে আসলটা এখানে 900 টাকা, আর টি সময়টা কিন্তু বের করতে বলেছে, টিটার থেকে রেখে দিলাম। আর আর এর মানটা দেখো বার্ষিক সুদের হারটা বলেছে 6%, তাহলে আর এর জায়গায় আমরা 6 বসাবো, আর নিচে 100। তো এখান থেকে সরল করে টি এর মানটা আমরা বের করে নেব। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এখানে, তাহলে আমরা যদি এখানে সরলটা করি, টি এর মানটা যদি বের করতে চাই, আচ্ছা এদিকে যদি আমরা কাটাকাটি করি, তো দেখো কত দিয়ে কাটাকাটি যাবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 4 12, আর 3 5 15, আর 3 দিয়ে 6, ঠিক আছে। আবার আমাদের দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 একে 3, 3 5 15, আর 3 3 9, তাহলে আমাদের কত দাঁড়ালো দেখো, আমাদের এদিকে 15, আর এখানে 6টি দাঁড়ালো আমাদের। তাহলে আমরা আরও কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। এই যে 3 দিয়ে 6, আর 3 5 15, তাহলে আমরা দেখো তো আমরা 2t সমান সমান 5 পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা বা টি এর মানটা কত পাবো, টি সমান সমান পেয়ে যাবো 5/2, আচ্ছা বছর আমাদের, তাই না। তো এখন দেখো তো আমরা কি করব, টি সমান সমান বছরকে আমরা মাস করে নেব। তাহলে বছরকে যদি মাস করো, তাহলে আমাদের কী করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে, ঠিক না। তো আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে বছরকে মাস করলে কি করবা, 12 দিয়ে গুণ করবা। 12 দিয়ে গুণ করলে সেই বছরটা কিসে দাঁড়াবে, আমাদের মাসে দাঁড়িয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখো এটা কাটাকাটি করলে 2 6 12, বা টি সমান সমান আমরা কত পেয়ে যাবো দেখো, এই যে 6 5 30, তো আমরা আমাদের হয়ে যাবে কত, এই যে 30 মাস, 30 মাস হয়ে গেল। বা টি সমান সমান দেখো এই যে 30 মাসকে আমরা লিখতে পারবো, দেখো আমাদের জানি যে 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসে 1 বছর হলে 24 মাসে 2 বছর, তাহলে এখানে 24 মাসে 2 বছর করলাম, আর থেকে গেলো আমাদের 6 মাস, তাহলে 2 বছর 6 মাস, এটা আমরা লিখতে পারবো এখানে। তাহলে এই যে দেখো আমাদের সময়টা যেটা বের করতে বলেছিল কত সময়ে, সেটা হবে 2 বছর 6 মাস সময়। তাহলে আমরা দেখো আমরা এখানে প্রশ্নের মান লিখে দিব, এই যে বলেছিল যে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়, সেই সময়টা কত পেলাম আমরা পেলাম 2 বছর 6 মাস। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে √5 - 1 এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। অনুবন্ধী করণী কীভাবে পাবা, দেখো এই যে করণীটা আছে না √5 এর চিহ্নটা চেঞ্জ করে নেবা। তা √5টা এখানে আছে +√5, তো এখানে তোমরা লিখবা -√5, -√5, আর -1 আছে ওটা রেখে দেবা। এই যে দেখো আমাদের চলে এসেছে। তাহলে √5 - 1 এর অনুবন্ধী করণী হবে -√5 - 1। অনুবন্ধী করণী বলতে যেটা বোঝায় তোমাদের জানতে হবে যে এই দুটো করণীর গুণফলটা মূলের সংখ্যা পাবা, এবং যোগফলটাও মূলের সংখ্যা পাবা। এদের যোগ যদি করো, এদের যোগফলটা কিন্তু মূলের সংখ্যায় আসবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের যদি দেখাই, দেখো অনুবন্ধী করণী যেটা আমরা জানি যে এদের যদি গুণ করো, এই যে -1, আর এখানে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, ঠিক আছে। আমাদের কথা আছে এখানে আছে -√5 - 1, যে এদের যে গুণফলটা, তাহলে আমরা এখানে √5 - 1, আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে √5 + 1 পেয়ে যাবা। যে মাইনাসটাকে আমরা সামনে রেখে দেবো, √5 - 1, আর এটা হবে √5 + 1। এবার দেখো এটা a + b, a - b তার সূত্র, তো এটা পেয়ে যাবে তোমরা a² - b²। এই যে দেখো, তাহলে এখানে আমাদের 5 - 1 দাঁড়িয়ে যাবে, তো এটাতে 4 হয়ে যাবে। দেখো -4 আমাদের এটা কি, একটা মূলের সংখ্যা। তো এদের গুণফলটা আমরা কী পেয়ে গেলাম, মূলের সংখ্যা। এবার এদের যদি যোগফলটা করো, দেখো যোগ যদি করো, তাহলে আমার -√5 - 1 +√5 - 1, এই যে দুটো করণীর যোগফল আমরা করছি, তাহলে এটা তো কেটে যাবে। তাহলে -1 - 1 কত দাঁড়াবে, -2। দেখো গুণফলটাও আমরা মূলের সংখ্যা পাবো, আর যোগফলটাও মূলের সংখ্যা আমরা পেলাম।
তো একেই বলা হয় অনুবন্ধীকরণী। ঠিক আছে, যে অনুবন্ধীকরণী তখনই হবে যখন এদের গুণফলটাও মূলের সংখ্যা পাবো, এদের যোগফলটাও মূলের সংখ্যা পাবো। তা তোমরা একবারে কিভাবে করবা, এত এর অনুবন্ধীকরণী, এই যে করণে যেটা থাকবে সংখ্যাটা তার সাইনটাকে চেঞ্জ করে নেবা। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাস ছিল, দেখো √5 আগে প্লাস আছে, কিছু না থাকলে প্লাস ধরতে হয়। তাহলে সেই প্লাসটাকে আমরা কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। তাহলে √5 - 1 এর অনুবন্ধীকরণী কত পেয়ে গেলাম, -√5 - 1। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলেছে, দেখো বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, এটা তো আমাদের কেন্দ্রবিন্দুগামী। ঠিক আছে, যে কোনো বৃত্ত, তাই না? এই যে বৃত্ত যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি, দেখো এই যে আমাদের একটা বৃত্ত আছে, তো এই যে, তো আমাদের সকল যদি ব্যাসগুলো তৈরি করো তাহলে এই যে ব্যাসগুলো আমাদের কেন্দ্র হয়ে যাবে, তাই না? কেন্দ্র যদি ও হয়, তাই না? যে কেন্দ্র হয়ে যাবে সেই যেটাকে আমরা ব্যাস বলবো। তো তোমার যতগুলি এভাবে যে টানো যেগুলো কেন্দ্র হয়ে যাবে সব যেগুলো ব্যাস হয়ে যাবে। তাহলে বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। ওকে, এবার আমরা চলে যাব কত নম্বরে, আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, দেখো এই যে 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে 89 ডিগ্রি কোণের পূরক কোণটা কত সেটা আমরা আগে বের করব। পূরক কোণ বলতে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। তাহলে এখানে 89 ডিগ্রি কোণের পূরক কোণটা জানতে চাইলে সেটা তোমরা বের করবা 89 ডিগ্রি থেকে, এই যে 90 ডিগ্রি থেকে 89 ডিগ্রি বিয়োগ করে দেবা। যে কোণের পূরক কোণ জানতে চাইবে সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবা, তখনই তার পূরক কোণটা পেয়ে যাবা। তাহলে এখানে বিয়োগ করলে কত পাবা, 1 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা পেয়ে গেলাম 89 ডিগ্রির পূরক কোণটা 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, তাই না? বৃত্তীয় মানটা বের করতে বলেছি। তা দেখো আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই। এই যে দেখো, মানে কোণটাকে যদি পাই দিয়ে লেখা হয় তখনই আমরা বলবো বৃত্তীয় মান। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই হয় তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান হয়ে যাবে π/180, তাই না? এখানে আমাদের কিন্তু ডিগ্রি আসবে না, π/180। তাহলে যে 1 ডিগ্রি যেটা পেলাম, 1 ডিগ্রি কোণের বৃত্তীয় মানটা কত পেয়ে গেলাম, π/180। তাহলে এখানে যে বলেছিল 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান কত, তো 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মানটা আমরা পেয়ে গেলাম π/180। তো এখানে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি π/180। এখানে ডিগ্রি হবে না, ঠিক আছে? ডিগ্রিটা এখানেই রয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন v ঘন সেমি এবং উচ্চতা h সেমি হলে চোঙটির ভূমির ব্যাসার্ধ হবে ড্যাশ সেমি। তো দেখো আমাদের ভূমির ব্যাসার্ধ বের করতে বলেছে চোঙের। তো চোঙের ভূমির ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চোঙের ভূমির ব্যাসার্ধ r। তাহলে চোঙের আয়তনের সূত্র, চোঙের আয়তন v বলেছে। তাহলে দেখো চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, এই যে v সমান, তাহলে v সমান হবে আমাদের চোঙের আয়তনের সূত্র πr²h, πr²h। দেখো h কিন্তু উচ্চতা বলে দিয়েছে, চোঙের উচ্চতা h। তাহলে এখানে আমরা এই যে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে v সমান πr²h। তাহলে এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, r এর মানটা বের করতে হবে। আমাদের ভূমির ব্যাসার্ধটা আমাদের বের করতে বলেছি। তাহলে এখানে আগে আমরা লিখেছিলাম πr²h আর ভিটাকে আমরা এদিকে পাঠালাম, যেহেতু আমরা r এর মানটা বের করবো। তাহলে r² সমান কত হবে, v/πh। তাহলে এখান থেকে যদি বলি r সমান, তা আমাদের এখানে দেখো বর্গমূল মানে √ওভার চেপে যাবে, v সমান πh। এখানে প্লাস মাইনাস হবে না, যেহেতু r হচ্ছে ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। তো দেখো সেই চোঙের ভূমির ব্যাসার্ধ কত পেলাম, এই যে √ওভার v/πh, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে এখানে যদি আমি অ্যান্সারটা লিখে দিই তোমাদের, √ওভার v/πh, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে, মানে কোনো তথ্যের সংখ্যাগুরু মান যদি দুটি হয় তাকে কি বলা হয়, তাই না? তা এখানে দেখো তোমাদের অ্যান্সারটা জানতে হবে, এটাকে বলা হয় এই যে দয়ে বয়ে যুক্ত ঋষি দ্বিভূষ্টক তত্ত্ব বলা হয়, দ্বিভূষ্টক তত্ত্ব বলা হয়, তাই না? ভূষ্টকটা দেওয়া আছে এখানে, ভূষ্টক, এখানে দ্বি হবে আমাদের, এটা আমাদের অ্যান্সার। যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে বলা হয় দ্বিভূষ্টক তত্ত্ব বলা হয়। আচ্ছা এবার আমরা চলে যাব সত্য মিথ্যা। দেখো 3-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। আচ্ছা আমরা জানি যে কোনো অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন লোক থাকলে কিন্তু অংশীদারি ব্যবসা
হয়, শুরু হয়ে যায়। তাহলে এখানে কমপক্ষে 2 জন দরকার, 3 জন বলেছে, তার জন্য আমাদের অ্যান্সারটা এটা মিথ্যা হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের মিথ্যা। এবার দেখো 2 প্রশ্নটা, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটি কি অমূলদ। তাহলে আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বের করে দেখব, যদি অমূলদ বেরো হয় তা সত্য, আর অমূলদ না বেরোলে মিথ্যা। তা দেখো দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, আমরা এখানে দেখো সিধুর আচার্যের সূত্র আমরা ব্যবহার করছি। সিধুর আচার্যের সূত্র কি, তোমাদের সিধুর আচার্যের সূত্রটা বলি। দেখো কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এখান থেকে সিধুর আচার্যের সূত্র অনুযায়ী x এর যে মান পাবো দুটো, সেটা এভাবে পেয়ে যাবো -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিধুর আচার্যের সূত্র। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। দেখো b বলতে x এর সহগ, আর a হচ্ছে আমাদের, দেখো a হচ্ছে s² সহগ, আর cটা হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যাটা। চলো বসাই আমরা। তাহলে এখানে -b কত -3 প্লাস মাইনাস √b² মানে -3 তার স্কোয়ার মাইনাস 4 × a কত আছে আমাদের 5 × c আছে -1 আর নিচে আছে 2a, a হচ্ছে আমাদের 5, দেখো আমরা বসিয়ে দিলাম 5। এবার এটা সরল করে নেব আমরা। তা x সমান হয়ে যাবে, এটা হয়ে গেল 3 প্লাস মাইনাস মাইনাস, এটা দেখো এটা 9 হয়ে যাবে, আর এটা পেয়ে যাবো আমরা কত প্লাস 4 × 5 = 20, আর এটা হয়ে যাবে আমাদের 10। তাহলে x সমান 3 প্লাস মাইনাস √, আচ্ছা দেখো তো এটা যোগ করে আমাদের কত হবে, এটা 29 দাঁড়াবে। দেখো এই যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর তো বর্গমূল হবে না, আমাদের √টা থেকেই যাচ্ছে। √টা যদি উঠে যেত না, মানে বর্গমূল যদি হয়ে যেত, তাহলে আমাদের এটা মূল সংখ্যা চলে আসতো আমাদের। যেহেতু √, থেকে যাচ্ছে, √, আমাদের উঠছে না, তার জন্য দেখো x এর মান দুটো আমরা অমূল সংখ্যা পেয়ে গেলাম, √, আছে বলে। তাহলে এখানে অমূল সংখ্যা পেলাম, এই যে বীজ দুটি, এখানে আমাদের কি অমূল সংখ্যাই বলেছে যে এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি অমূলদ হবে। তাহলে এখানে কথাটা কি বলেছে, সত্য বলেছে, অ্যান্সারটা হবে এটা সত্য। 3 নম্বর প্রশ্ন দেখো, আমরা বলেছি একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তটিতে অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী হবে। তাহলে দেখো একটা বৃত্তের মধ্যে ভিতরে একটা বিন্দু বলেছে P বিন্দু। তাহলে এইভাবে দেখো তো, আমরা যে একটা বৃত্ত তৈরি করি, তাহলে ভিতরে কোনো একটা জায়গায় P বিন্দু আছে। তাহলে বৃত্তটিতে অঙ্কিত কোনো বিন্দুতে স্পর্শক P বিন্দুগামী হবে। এখানে কি স্পর্শক তৈরি হবে না, এটা কখনোই সম্ভব হবে না, তাই না? সম্ভব কখন হবে, দেখো এই P বিন্দুটা যদি বৃত্তের উপরে পরিধির উপরে যদি হতো, এই যে P বিন্দুটা, ঠিক আছে, এই জায়গায় যদি আমাদের P বিন্দুটা থাকতো, তাহলে এই বিন্দুতে কিন্তু আমরা স্পর্শক তৈরি করতে পারতাম। তাহলে P বিন্দুটা কিন্তু ভিতরে বলেছে, তাহলে কিন্তু এখানে স্পর্শক তৈরি হবে না, তাই না? বৃত্তের ভিতরে থাকলে হবে না, বৃত্তের উপরে থাকতে হবে, পরিধির উপরে বিন্দুটাকে, তখনই স্পর্শক তৈরি করা যাবে। তাহলে আমাদের এখানে কথাটা মিথ্যা হয়ে গেল, P বিন্দুগামী স্পর্শক বলেছে এখানে, দেখো। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, অ্যান্সারটা এটা লিখে দেবো আমরা মিথ্যা। ওকে, এরপরে চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি বৃদ্ধি পাবে? যদি বৃদ্ধি পায় তো সত্য, না পেলে মিথ্যা। তাহলে দেখো তো এখানে আমাদের সূর্যের উন্নতিকোণ, আমি তোমাদের দেখাচ্ছি একটা ছবি এঁকে। এই যে দেখো, এভাবে একটা কোণ তৈরি করলাম। ধরো আমাদের এই যে ABটা হচ্ছে আমাদের একটা স্তম্ভ, স্তম্ভ বলেন এখানে, হ্যাঁ পোস্ট বলেছে, তাই না? এই যে AB হচ্ছে আমাদের পোস্ট, ল্যাম্প পোস্ট হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখো এর যে ছায়ার দৈর্ঘ্যটা যেটা হয়েছে, এখানে 30 ডিগ্রিটা কোণটা ছোট হবে, এই কোণটা হবে আমাদের 30 ডিগ্রি, আর এই কোণটা বড় হবে এর চেয়ে, যেটা হবে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা দেখো, কোণটা 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে গেছে। যখন ছিল 30 ডিগ্রি, তখন পোস্টের ছায়ার দৈর্ঘ্য দেখো, এটা আমরা C, এটা Dটা নাম দিয়ে দিলাম। যখন উন্নতি কোণটা ছিল 30 ডিগ্রি, তখন এই যে AB পোস্টের ছায়ার দৈর্ঘ্য ছিল আমাদের BD, তাই না? আর যখন কোণটা 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছে, তখন AB পোস্টের ছায়ার দৈর্ঘ্য কিন্তু বেশি হয়ে গেছে, কমে গেছে, তাই না? আগের চেয়ে দেখো, আগের ছায়ার দৈর্ঘ্যের চেয়ে কমে গেছে। তাই এখানে কি বলেছে, আমাদের বৃদ্ধি পাবে বলেছে, বৃদ্ধি পাবে না, ঠিক আছে, হ্রাস পাবে। হ্রাস বললে পরে সত্য হতো, কিন্তু বৃদ্ধি বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে মিথ্যা হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো অ্যান্সারটা মিথ্যা। ওকে, এই ছিল আমাদের 4 নম্বরটা। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো 5 প্রশ্নটা আমাদের কী বলেছে।
এখানে আমাদের বলেছে দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান হলে তাদের আয়তনের অনুপাত তাদের উচ্চতা দ্বয়ের অনুপাতের সঙ্গে সমান হবে। ভালো প্রশ্ন। চলো দেখো, আমাদের দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে তাদের যদি আমরা আয়তনটা দেখি, ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথম শঙ্কুর আয়তনের সূত্র কী জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আর প্রথম, ঠিক আছে, এখানে তো আমাদের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। আর উচ্চতা, প্রথম শঙ্কুর উচ্চতা আমরা h1 নিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম শঙ্কুর আয়তন। এবার বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন, অনুপাত যেহেতু বাই করলাম, তো দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ সমান বলেছে আমরা আর নিয়ে নেব। আর উচ্চতা আমরা নিয়ে নিলাম h2, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা h2। এবার দেখো তো এটা সরল করতে, এখানে এটা কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তা আমাদের হয়ে গেল কে? আমাদের থেকে গেল h1/h2। তা দেখো তো কথাটা যেটা বলেছিল এখানে, যে দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান হলে, যে ব্যাসার্ধ যদি সমান হয় তাদের আয়তনের অনুপাত, এই যে আয়তনের অনুপাতটা কত পেলাম দেখো, তাদের উচ্চতা দ্বয়ের অনুপাতের সঙ্গে সমান। দেখো উচ্চতা দ্বয়ের অনুপাতের সঙ্গে দেখো সমান পেয়েছি, তাই কথাটা কিন্তু আমাদের সত্য। তাহলে এটা অ্যান্সারটা আমরা কী পেয়ে গেলাম? এটা অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা সত্য পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5 হবে। তাহলে যদি প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5 হয় তো সত্য, না হলে মিথ্যা। তা আমরা বের করে দেখব কী বের হচ্ছে আমাদের। তাহলে দেখো এখানে আমাদের প্রথম 5টি মৌলিক সংখ্যা আগে জানতে হবে। মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা যে বলি, প্রথম মৌলিক সংখ্যাটা, তাই না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের 2। তারপরে মৌলিক সংখ্যাটা 3, তারপরের মৌলিক সংখ্যা 5, তারপরে মৌলিক সংখ্যা 7। কটা সংখ্যা বলেছে মৌলিক সংখ্যা? 5টি, তারপর 4টা করলাম। আচ্ছা, 7-এর পর মৌলিক সংখ্যাটা কী হয়? 11 হয় আমাদের, এই যে 11। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমাদের এদের কি গড় বের করে দেখব কত বের হচ্ছে। তাহলে গড় আমরা কি করে পাবো? এই 5টি সংখ্যার গড়, তাহলে সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিব। 5টি সংখ্যা, এই সংখ্যাগুলোকে যোগ করব আর ভাগ করব। কটা সংখ্যা আছে? 5টি সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। এভাবে তো গড় পাওয়া যায়। আচ্ছা, এদের যদি যোগ করা যায়, দেখো যোগ করে আমরা কত পাবো। এখানে হয়ে যাবে আমাদের, দেখো 5 5 10, 10 7 17, ঠিক আছে, আর 17, আর এদিকে হচ্ছে আমাদের 11। তা 17 আর 11 কত হবে আমাদের? এটা হবে আমাদের 28, 28/5 হয়ে গেল। সেটা আমরা ভাগ করে নিচ্ছি। ওপর যাবে আমাদের, এটা হবে 5 5 25, এটা নেমে যাবে 3, আমরা দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নিলাম। 5 6 30। দেখো তো আমাদের যে গড়টা দাঁড়ালো কত? আমাদের গড়টা দাঁড়ালো 5.6, কিন্তু আমাদের এখানে বলেছিল কত? আমাদের এখানে বলেছিল 4.5 বলেছে, তাই না? তো 4.5 তো আমাদের কিন্তু আসলো না, আমাদের আসলো 5.6 আসলো। তাহলে এখানে যে বলেছে কথাটা, এটা কিন্তু সত্য কথা বলেনি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে? এটা অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা। আমাদের 6 নাম্বারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। এবার আমরা 4-এর প্রশ্নগুলো চলে যাবো। 2 নম্বর প্রশ্ন আছে, তো চলো 4-এর দাগের প্রশ্নগুলো আমরা করাই। তো 4-এর 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। দেখো 4-এর 1-এর অঙ্কটা বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে তা বের করতে বলেছে আমাদের। আচ্ছা, খুবই ভালো অঙ্ক। দেখো, আচ্ছা, তো আমরা অঙ্কটা কীভাবে করবো লক্ষ্য করো। আমাদের প্রথমে সময়টা টিটা আগে বের করব, টি কত, তাই না? তাহলে আগে তো এখানে আমাদের দেখো এই যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন, সেই দিন সংখ্যাটা আগে আমরা বের করে নিই। ঠিক আছে, তা দেখো আমাদের যেটা টি বেরোবে এখানে সময়টা, টি আমরা যদি দেখি জানুয়ারি মাস যদি বলি, জানুয়ারি মাসে যে সময়টা হয় কত দিন হয়? সেটা হয় আমাদের 31 দিন হয়। ঠিক আছে, 31 দিন। এবার হচ্ছে ফেব্রুয়ারি। দেখো ফেব্রুয়ারির যে দিন সংখ্যা, আমাদের বছরটা এখানে কিন্তু লিপ ইয়ার বছর নয়। লিপ ইয়ার বছর বলতে যে সালটাকে 4 দিয়ে ভাগ যাবে সেই সালটা হচ্ছে লিপ ইয়ার। যেরকম 2000, 2004, 2008, 2012 এইসব বছরগুলো, সালগুলো লিপ ইয়ার বলা হয়। এখানে 2005 আছে, একে 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা লিপ ইয়ার বছর নয়। তো লিপ ইয়ার বছর যদি না থাকে তাহলে ফেব্রুয়ারি মাসটা হয় 28 দিনের। একমাত্র লিপ ইয়ার বছরের সময় ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়ে যায়, 28 দিন থেকে 1 দিন বেড়ে যাবে। ঠিক আছে, এটা যদি 2008 থাকতো বা 2004 থাকতো বা 2000 সাল থাকতো, তখন আমরা এখানে ফেব্রুয়ারি মাসটা 29 দিন নিতাম। এখন যদি 2005 সাল আছে, লিপ ইয়ার বছর নয়,
বলি ফেব্রুয়ারি মাসটা আমরা কত দিন নিব, 28 দিন নিয়ে নেব, ঠিক আছে। সাধারণত আমরা 28 দিন ধরব প্লাস। আচ্ছা, তো এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চ মাস কত দিন হয়, দেখো এটা যেহেতু হয় 31, তাহলে এটা আমরা 31 30 31 এভাবে যাই, তাই না। তাহলে 31 এটাকে ধরো 30 ভেবে নিলাম, 31 30 তারপরে আবার 31 হয়ে যাবে, এভাবে চলবে মাসগুলো, ঠিক আছে। এক মাস যদি 31 হয়, পরের মাসটা আবার 30 হবে, তারপরের মাসটা 31 হবে, আবার 30 হবে, এভাবে মাসগুলো কিন্তু দিন সংখ্যা পাওয়া যায়। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবার এপ্রিল, ঠিক আছে। এপ্রিল, তাহলে এপ্রিলের দিন সংখ্যা কত পাবো আমরা, দেখো মার্চ যদি 31 হয় তাহলে এপ্রিল হবে কত, 30 হয়ে যাবে আমাদের। এবার আমাদের চলে যাবো মে মাস। আচ্ছা, এখানে লক্ষ্য করো মে মাসটা দেখো ধ্যান দিয়ে, এখানে আমাদের 27শে মে পর্যন্ত বলেছে। 27শে মে মানে 27 সেই দিনটা, যে দিনে কথা বলেছে সেই দিনটা তো সম্পূর্ণ হয়নি, তাই না। 27 দিনটা তো আমাদের যায়নি, তাহলে আমরা এখানে দেখো 27 থেকে 1 কমিয়ে দিতে হবে, এখানে আমাদের 26 ধরতে হবে। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। 27 নিলে পরে কিন্তু হবে না, অ্যান্সারটা আসবে না। তো এখানে মে মাসের এই যে মানে পরের দিনটা 26 দিনটা পার হওয়ার পর সেটা আসবে আমাদের কত, 27শে মে আসবে, সেই দিনের কথা বলেছে। তাহলে 27 দিনে তো পার হয়নি, 26 দিনটা পার হয়েছে। তার জন্য আমরা কি দেখো মে মাসে কত দিন নিব, মে মাসে নিব আমরা 26 দিন নিব। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দিন সংখ্যা, এটা হচ্ছে আমাদের দিন। তাহলে এখন আমরা যোগ করে নেব, এদের যদি যোগ করা হয়, এদের যোগ করে পেয়ে যাবে তোমরা 146 দিন। এই যে দেখো এত দিন। এবার আমরা কি করব, এই দিনকে বছর করব, সময়কে আমরা সব সময় কি রাখবো, সরল সুদের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা সময়টাকে বছর করে নেব। দিন থাকলেও বছর করব, মাস থাকলেও বছর করে নেব। তাহলে 146 দিন সমান সমান কত বছর, তাহলে 146 দিন, দিনকে 365-তে যদি ভাগ করো তাহলে তোমরা পেয়ে যাবা কি, বছর পেয়ে যাবা। ওকে, তা আমরা দেখো সময়টা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখো কী বের করব, আমাদের সুদ বের করব। তাহলে সুদ যেটা হচ্ছে আই সমান সমান PTR/100। তাহলে এখানে আমাদের দেখো আইটা সুদ কত পাবো, এই যে আইটাকে আমাদের সুদ বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে সুদ সমান সমান হবে যে মানগুলো যদি আমরা পুট করে দিই, পি আসল দেখো আমাদের বলেছে প্রশ্নে 2000 টাকা বলেছে, তাহলে পি এর জায়গায় আমরা কত লিখবো, 2000 লিখে দেবো, 2000 টাকা, ঠিক আছে। আচ্ছা, টি সময়টা আমরা বের করলাম, সময় আমাদের 146/365, এটা আমাদের সময়। আর সুদের হারটা দেখো আমাদের এখানে বলে দিয়েছে 6% সুদের হার, তাহলে আমরা আরের জায়গায় লিখবো আমরা কত, 6%, ঠিক আছে। এটা আমাদের গুণ চিহ্ন আছে। আর নিচে কত হবে, 100টা আমরা 6 নিচে দিয়ে দিলাম, এই যে দেখো। তাহলে এখানে সরল করে আমাদের সুদের মানটা আমাদের বের করতে হবে। তো এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, এখানে দেখো এই কাটাকাটিটা তোমরা মনে রাখবা, 73 দিয়ে কাটাকাটি করবা, ঠিক আছে। 73 2-এ 146 হয়, আর 73, এই যে 73 দেখো, 73কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, আমি দেখা দিচ্ছি তোমাদের, 2 3 6, 2 7 14, দেখো 146 পাবা। আর 73কে যদি আমরা গুণ করি কত দিয়ে, 5 দিয়ে, 73 পাচ্ছে আমরা পাবো 365 পাবো, 5 3 15, 5 7 35, 35 একে 36, দেখো 365। তো 73 পাচ্ছে কত, 73 পাচ্ছে 365। 73 দিয়ে আমরা কিন্তু 19 কাটাকাটি করলাম, এই কাটাকাটিটা তোমরা মনে রেখে দিবা, তাহলে তোমরা অসুবিধায় পড়ে যাবা না মনে থাকলে। আচ্ছা, তাহলে এখানে 5 দিয়ে আমরা কাটাকাটি করবো, 5 4 20। তাহলে আমাদের দেখো থাকলো কত, আমাদের এখানে 4, এটা আমাদের থেকে গেলো 2, আর আমাদের থাকলো এখানে 6। তো এদের গুণ করে নেব, এটা আমাদের সুদ। তাহলে দেখো অতএব সুদ সমান সমান কত হবে, 4 2 8, 8 6 48। তা দেখো আমরা সুদটা পেয়ে গেলাম 48 টাকা, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে বলেছিল যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত টাকা পেলাম, সুদ পেয়ে গেলাম আমরা 48 টাকা। এবার আমরা করাবো 2 নম্বর অঙ্কটা। দেখো 4-2 প্রশ্নটা বলছে 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে আমাদের। 6 মাস অন্তর দেবে, ঠিক আছে। পর্বটা এখানে আমাদের দেখো, পর্বটা 2 আসবে 6 মাস অন্তর। তো দেখো আমাদের এখানে চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে। তো চক্রবৃদ্ধির সুদ আমরা পেয়ে যাব, চক্রবৃদ্ধির সুদ। তো সেটা চক্রবৃদ্ধির সুদ কী করে পাবো, আগে সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র, ঠিক আছে। দেখো আমাদের যে সূত্রটা চক্রবৃদ্ধি সুদের, তো সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে P×1 + R/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, তো এটাই হলো আমাদের চক্রবৃদ্ধির সুদ। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দেবো, আমরা পেয়ে যাবো চক্রবৃদ্ধির সুদ, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র এটা। তো চলো এখানে আমরা মানগুলো বসাবো। পি আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের 1000 টাকা আছে এখানে, 1000 টাকার।
তাহলে এখানে পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত 1000 টাকা 1 প্লাস সুদের হারটা আমাদের 10% বলেছে 10%। আচ্ছা তোমাদের এখানে বলে রাখি আমাদের এখানে 6 মাস অন্তর বলেছে, তাহলে 6 মাস যদি অন্তর বলি তাহলে দেখো আমাদের পর্বটা কত হবে, এই যে দেখো তাহলে 12কে 6 দিয়ে ভাগ করে নেবা, তাই না? এই যে 1 বছর সমান 12 মাস, তাহলে 12কে এই যে 6 মাস অন্তর বলেছে, তো যত মাস অন্তর বলবে তত দিয়ে 12কে ভাগ করবা, তাহলে ভাগ করে দেখো তো কত পাচ্ছ 2, তা দেখো পর্বটা আমরা 2 পেয়ে গেলাম, তাই না? তাহলে যে 2 পেয়ে গেলে না, তাহলে আমাদের এখানে দেখো 2 দিয়ে এখানে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে এর সঙ্গে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করবো 100-র সঙ্গে, এই যে আমাদের দেখো এখানে আমরা 100-র সঙ্গে 2 গুণ করলাম, আর এখানে এই যে দেখো 2 ইন্টু যে সময়টা এন আমাদের কত বলেছে সময় 1 বছর বলেছে, তাহলে এখানে এন হচ্ছে আমাদের 1 আর মাইনাস পি হচ্ছে আমাদের 1000। বাস এটা সরল করি আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা সরলটা করি। তো 1000, আচ্ছা এখানে আমরা দেখো একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এটা দাঁড়ালো কত, এটা 20 দাঁড়ালো। ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব এটা এই যে 21/20 পাবো, আর এখানে 2 একে 2, এটা মাইনাস 1000। আচ্ছা আমরা 1000 আমরা কী করবো 1000 ইন্টু দেখো এটা আমাদের কত যাবে 21 ইন্টু 21 আর নিচে 20 ইন্টু 20 মাইনাস 1000। এবার আমরা দেখো কী করব সরল করছি, দুটো শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এখানে এই যে দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করি তা 2 পাচ্ছে 10, তাহলে এবার 21 গুণ করব, তো দেখো 21 যদি গুণ করো তো তোমরা পেয়ে যাবা 441 পেয়ে যাবা, 21 গুণ করে কত পেয়ে যাবা, ঠিক আছে 21 গুণ করে 441 পেয়ে যাবা। তাহলে একে আবার 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 একে 5 আর এখানে হবে আমাদের 5 4 20 শূন্য আর 5 4 20 আর ওদিকে আমাদের হাতে কত থেকে গেল 2, তা 20 2 22, এই যে দেখো এটা আমরা কত পেয়ে গেলাম, আমরা এই যে এটা আমরা গুণ করে পেয়ে গেলাম 2205/2 পেয়ে গেলাম। আর নিচে আমাদের কত আছে, এদিকে আছে আবার 1000। তাহলে দেখো এভাবে পেলে এবার 2 দিয়ে আমরা এখানে যদি ভাগ করে দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি করো, 2 একে 2 2 একে 2 শূন্য বসে হলো 2 দিয়ে 4, ঠিক আছে 2 দিয়ে 4 আর দশমিক নিয়ে এটা 10 চলে আসবে, 2 5 10, এভাবে বাবা 2 দিয়ে ভাগ করলে। তাহলে এটা কত পেয়ে গেলাম আমরা, এই যে 1102.5, আর এদিকে আমাদের আবার 1000 ছিল। যেটা যদি বিয়োগ করে নাও তাহলে বিয়োগ করলে দেখো একটা আমাদের ভেনিস হয়ে যাবে, তাহলে আমাদের 102.5 এটা পেয়ে যাবো। তো এটাই আমাদের কিন্তু চক্রবৃদ্ধির সুদ, ঠিক আছে। এই যে চক্রবৃদ্ধির সুদ বলেছিল না বের করতে, তো অ্যান্সারটা এত টাকা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ 102.5 টাকা। যেটা প্রশ্নে বলেছিল যে আমাদের 1 বছরের চক্রবৃদ্ধির সুদ আমাদের যে বের করতে বলেছিল, কত পেলাম অ্যান্সারটা, এই যে 102.5 টাকা, ঠিক আছে। এবার আমরা চলে যাবো কত নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো এবার 4 এর 3 প্রশ্নটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দ্বিঘাত রাশি দেওয়া আছে, দেখো ax² + bx + c সমান আছে x - আলফা ইন্টু x - বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা এখানে লক্ষ্য করো এই যে রাশিটার, ঠিক আছে, দ্বিঘাত রাশিটা উৎপাদক বলে দিয়েছে এখানে x - আলফা ইন্টু x - বিটা। তাহলে উৎপাদক থেকে আমরা বলতে পারবো এই যে দ্বিঘাত সমীকরণ যদি হয় আমাদের, এটা as² + bx প্লাস সি = যদি 0 হয় দ্বিঘাত সমীকরণ হলে পরে এই দ্বিঘাত সমীকরণের বীজ কত হবে, আলফা আর বিটা হবে, কারণ উৎপাদকটাই দেওয়া আছে x - আলফা আর x - বিটা, তাই না। এই যে দেখো তা আমরা এই উৎপাদক দেখেই আমরা বলে দেবো, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ কত হবে, বীজ হবে আলফা ও বিটা। এবার এই দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে আমরা বের করে নেব আলফা প্লাস বিটা, বীজদের যোগফল, বীজদের যোগফলের সূত্র -b/a, আর আলফা বিটা বীজদের গুণফল, বীজদের গুণফলের সূত্র c/a, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের দেখো আমাদের মান বের করতে বলেছে কার, আমাদের মান বের করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান বের করবো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করবো, মান নির্ণয় সূত্র। তাহলে আমরা দেখো a প্লাস b মানে আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এই হচ্ছে আমাদের সূত্র এটা। তো চলো মান বসিয়ে দিই। দেখো এখানে আমাদের আলফা প্লাস বিটার মানটা আছে -b/a তার হোল কিউব -3 ইন্টু c/a, আর আলফা প্লাস বিটার মানটা আছে -b/a।
এখানে মাইনাস বি কিউব বা এ কিউব হয়ে যাবে, এটা মাইনাস মানে যেটা প্লাস পেয়ে যাবা, এটা 3bc আর নিচে হবে আমাদের এ স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই তো দেখো লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে আমাদের এ কিউব, আর এটা আমাদের মাইনাস বি কিউব নেমে গেল, এটা প্লাস, এটা আমাদের ভাগ করলে পরে দেখো এ স্কোয়ার এ কিউব, তাহলে এ থেকে গেলে এখানে ভাগ করে এ পাবা, আর এ দিয়ে যদি গুণ করো 3bc আছে, তাহলে এ দিয়ে গুণ করলে 3bc এ হয়ে যাবে, 3abc হয়ে যাবে। এই যে দেখো, তাহলে আমাদের দেখো এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা বের করতে বলেছিল, এর মানটা কিন্তু এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের ভি ভেরিয়েস আর কিউব দেওয়া আছে এবং আর সমান সমান 3, তাহলে ভি সমান সমান দেওয়া আছে 18 পাই হলে প্রমাণ করতে বলেছে ভি সমান সমান 2/3 পাই আর কিউব হবে, এটা প্রমাণ করতে বলেছে। দেখো তো আমরা কীভাবে করবো অঙ্কটা, আমাদের এখানে এই যে ভেদ দেওয়া আছে না, তো আমরা ভেদ প্রথমে তুলে দিব। এই যে আছে ভি ভেরিয়েস আর কিউব, তো আমরা ভি সমান সমান কে আর কিউব, দেখো ভেদ তুলে দিলে পরে সমান সমান একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে। এখানে তোমরা বলে দিবা পাশে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয়। আচ্ছা, এবার লক্ষ্য করে তো এখানে ভি এর মান এবং আর এর মান দেওয়া আছে, আমরা পুট করে দিই। ভি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 18 পাই, এই ভি এর মান 18 পাই, আর কে ইন্টু আর এর মান দেওয়া আছে 3, তাহলে এখানে হবে 3 কিউব, তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো। তাহলে কে সমান সমান কত পাবো, দেখো তো কে সমান সমান পেয়ে যাবো এটাকে 18 পাই, আর 3 কিউব কত হয়, 3 কিউব আমাদের হয়ে যাবে কত, 3 কিউব হয়ে যাবে আমাদের 27, সেটা যদি কাটাকাটি করি 9 দিয়ে 18 আর 9 3 27, তাহলে কে এর মানটা কত পেয়ে গেলাম, কে সমান সমান পেয়ে যাবো 2π/3 পেয়ে গেলাম। এবার কে এর মানটা এখানে বসিয়ে দেবো, এখানে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে 1 নংয়ে যদি বসিয়ে দিই কে এর মানটা, তাহলে কত দাঁড়াবে দেখো, তাহলে আমরা ভি সমান সমান পেয়ে যাবো, কে এর জায়গায় বসিয়ে দেবো 2π/3, আর এদিকে আমাদের কত ছিল, আমাদের ছিল এখানে আর কিউব, তাহলে এখানে আমরা আর কিউবটা বসিয়ে দেবো। এটা যদি আমরা একটু সরল করে নিই, তাহলে ভি সমান সমান পেয়ে যাবো দেখো 2/3 পাই আর কিউব। দেখো তো এটাতে আমাদের প্রমাণ করতে বলেছিল প্রশ্নে, এই যে ভি সমান সমান 2/3 পাই আর কিউব, দেখো আমাদের চলে এসেছে, তা আমরা প্রমাণ করে দিলাম। আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। পরে আমরা চলে যাবো কত নম্বর প্রশ্নে, আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, কেন্দ্র থেকে কোনো যে 16 সেমি দূরে থাকলে যেটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো প্রশ্ন, চলো দেখো আমরা প্রথমে একটা বৃত্ত তৈরি করি। দেখো আমাদের এই যে আমাদের একটা বৃত্ত আছে, আচ্ছা এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, আমাদের কি বলেছে দেখো একটা জে এর কথা বলেছে, তো আমরা একটা জে তৈরি করে নিলাম, একটা জে এর নাম দিয়ে দিলাম এবি, এটা কেন্দ্রবিন্দু, ওই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দিয়েছে 20 বলে দিয়েছে। কেন্দ্র থেকে কোনো জে দূরত্ব, মানে কেন্দ্র থেকে কোনো জে এর যে দূরত্ব বলেছে, তাই না, যে কেন্দ্র থেকে কোনো জে 16 সেমি দূরে থাকলে, মানে এখানে যদি পি নাম দিই, তাহলে দেখো কেন্দ্র থেকে কোনো একটি জের উপর যে দূরত্ব, লম্ব দূরত্ব যেটা ওপি, এই ওপিটা বলে দিয়েছে কত 16, তাহলে সেই জেটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, মানে এবি জের দৈর্ঘ্য বের করতে বলেছে, এবিটা কত হবে। আচ্ছা, এবি পাওয়ার আগে আমরা এখানে এপিটা কিন্তু পেয়ে যাবো, এপি কত হবে, এটা তো আমাদের লম্ব, এটা 90 ডিগ্রি, তার সমকোণী ত্রিভুজ, ওই হচ্ছে অতিভুজ, তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে এপি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে ওপি স্কোয়ার, কার মান দরকার আমাদের এপি, আমরা এখানে এপি স্কোয়ার সমান সমান হয়ে যাবে ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। চলো আমরা বসিয়ে দিই মানগুলো, ও এ হচ্ছে 20 স্কোয়ার মাইনাস ওপি, ওপি কত আছে আমাদের, ওপি হচ্ছে আমাদের 16, তাহলে 16 স্কোয়ার, আর 20 স্কোয়ার যদি আমরা ভেঙে দিই তাহলে 20 স্কোয়ার কত পাবো, 20 স্কোয়ার পেয়ে যাবো আমরা 400, আর 16 বর্গ তোমরা ভাঙাবা, তোমরা পেয়ে যাবা 256। আচ্ছা 400 আর 256 বিয়োগ করবা, বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 144, তাহলে এপি স্কোয়ার যদি 144 হয় তাহলে এপি কত হবে, তাহলে আমরা এপি পেয়ে যাবো আমরা 12 পেয়ে যাবো, 144 বর্গমূল 12, তাহলে এপি দেখো এপি হচ্ছে 12, তাহলে আমরা এবি পেয়ে যাবো, এবি হবে এপি এর ডবল 2 এপি, এপিটা কত হবে 2 এপি, কেন হবে বলো তো,
কারণ দেখো এই যে এবিটা আছে, এবি ব্যাস নয় এইরূপ কোনো যে আছে, ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা ওপিটা সেই যেটাকে এবি জেকে সমদ্বিখণ্ডিত করবে, মানে আমাদের এখানে এপি সমান সমান পিবি হয়ে যাবে। এটা একটা উপপাদ্য আছে আমাদের ক্লাস 10-এর উপপাদ্য। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে এবিটা এপি এর ডবল। তাহলে এখানে তো আমরা এপির মান পেয়ে গেছি 2 ইন্টু, তাহলে আমরা বসিয়ে দেবো 12 এপির জায়গায়, 12 দিয়ে 24। তা দেখো সেই জেটির দৈর্ঘ্য যে বের করতে বলেছিল, সেই জেটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? 24 সেমি। এককটা আমাদের সেমি বলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম 24 সেমি। ঠিক আছে, অ্যান্সারটা কত হয়ে গেল আমাদের? এখানে যদি লিখে দিই তোমাদের 24 সেমি। এরপরে আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নে আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি আর এডি বাই ডিবি সমান 2/5 দেওয়া আছে, এসির মান দেওয়া আছে 21 সেমি হলে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা ত্রিভুজটা আগে অঙ্কন করি। তো আমাদের এখানে ত্রিভুজ এবিসি বলেছে, তাহলে আমরা একটা ত্রিভুজ এবিসি তৈরি করছি। এই যে আমাদের ত্রিভুজ এবিসি, এ বি সি। আচ্ছা, এখানে দেখো বিসি সমান্তরাল ডি, মানে এইভাবে আছে ডি, এটা আমাদের দেখো এটা হচ্ছে আমাদের ডিই। ঠিক আছে, এই যে ডিই। তাহলে এখানে আমাদের দেখো এই যে বিসি সমান্তরাল যদি ডিই হয়, তার থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কী পাবো? থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এই যে এডি সমান সমান ডিবি। ঠিক আছে, সরি, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এই যে ইসি, ঠিক আছে, এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পাবো। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে আমরা কী করব? মানগুলো পুট করব। আমাদের এখানে কার মানটা? এর মানটা বের করতে বলেছে। দেখো এডি বাই ডিবি এর মানটা কিন্তু দেওয়া আছে, এডি বাই ডিবির মানটা কত দেওয়া আছে? 2/5। আর এর মান তো বেরোবে, আমরা বসিয়ে দিলাম। আর ইসি, দেখো ইসির জায়গায় আমরা লিখব এসি মাইনাস এই, এটা লিখতে পারবো। এই যে দেখো এই যে ইসিকে, এসি থেকে এই বাদ দিলে ইসি, তাহলে ইসির জায়গায় লিখলাম, ইসির জায়গায় লিখলাম এসি বিয়োগ এই। এসির মান জানা আছে, এখানে আমরা পুট করে দেবো 2/5 সমান সমান। আচ্ছা, এখানে দেখো এই থেকে গেল বাই, আচ্ছা এসির জায়গায় আমরা বসিয়ে দেবো মানটা, এই যে 21, তাহলে যে 21, ওকে, মাইনাস এই। এবার এখানে বর্গমূল করে আমরা কার মানটা? এর মানটা বের করে নেব। চলো দেখো, আমরা যদি এখানে বর্গমূলটা করে নিই তাহলে কত হবে দেখো। তো এটা যদি বর্গমূল করি, এটা হবে আমাদের 5a, আর এটা 21 দিয়ে 42 মাইনাস 2a। আচ্ছা, 2a এদিকে নিয়ে এসে আমাদের 7a হয়ে যাবে যোগ হয়ে, তাই এদিকে রয়ে গেল আমাদের 42। ঠিক আছে, আচ্ছা 7×6 = 42 আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো আমরা এর মানটা পেয়ে গেলাম। এর মান কত পেয়ে গেলাম? 6 সেমি। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এর মান বের করতে বলেছিল। ঠিক আছে, এর মান কত পেয়ে গেলাম আমরা? এর মানটা পেয়ে গেলাম 6 সেমি। এবার 7 প্রশ্নটা দেখো, বলে যে কোনো রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা রম্বসের একটা ছবি আঁকি। রম্বস, দেখো রম্বসের 4টি বাহু সমান হয়, ABCD। এই যে কর্ণ, BD কর্ণ আর AC কর্ণ। রম্বসের কর্ণ অসমান হয়, এটা আমাদের জানতে হবে। আরেকটা জিনিস এখানে জানতে হবে, যেখানে কাজে লাগবে আমাদের, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই যে কোণগুলো কত হবে? এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি আসবে। ঠিক আছে, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ, এই যে 4টা কোণ আছে না এখানে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে পাওয়া যাবে রম্বসের দৈর্ঘ্য। আচ্ছা, এটা আমরা ও বিন্দু নাম দিয়ে দিলাম। এই যে ও বিন্দুতে ছেদ করেছে কর্ণদ্বয়। আর কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করি। দেখো এখানে BD হবে 16 সেমি, কারণ BD কোণটা বড় আছে, BD হবে 16 সেমি। আর AC হবে কত? AC হবে এখানে আমাদের 12 সেমি। তাহলে এখানে দেখো BD 16 হলে পরে আমরা BO পেয়ে যাবো। BO কত পাবো? 8, অর্ধেক হবে এখানে 8 সেমি। আর AO পেয়ে যাবো, AO কত পাবো আমরা? AO পেয়ে যাবো আমরা 6 সেমি। যেহেতু আমাদের AC 12 আছে, AO পাবো 6 সেমি, অর্ধেক হবে। তো এটা হয়ে গেল আমাদের 8, এটা হয়ে গেল আমাদের 6। আমাদের রম্বসের একটি বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে ABর মানটা বের করব। তো দেখো তো এই যে আমাদের AOB ত্রিভুজটা, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে দুটি বাহু জানা আছে। তাহলে আমরা এই যে অতিভুজ, এটা সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয় এটা। তাহলে অতিভুজটা আমার বেরিয়ে আসবে।
আমাদের সূত্র সমকোণী ত্রিভুজের বাহুগুলি নিয়ে যে সূত্র অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, এই যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ঠিক আছে, এতে লম্ব ভূমি আমরা বলে দিলাম। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 64, এটা হয়ে যাবে 36, যোগ করে পেয়ে যাবে 100। এবি স্কোয়ার যদি 100 হয় তাহলে এবি কত পাবো আমরা? এবি পেয়ে যাবো 10। তাহলে এই যে দেখো, এটি হচ্ছে রম্বসের বাহু দৈর্ঘ্য 10 সেমি। তা আমাদের যে বলেছিল যে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য কত, সেটা কত পেয়ে গেলাম আমরা? 10 সেমি পেয়ে গেলাম। অ্যান্সারটা আমাদের 10 সেমি। ওকে, চলে যাবে আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা বলেছি, যদি সাইন থিটা প্লাস কসেক থিটা 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার ট্যান থিটা প্লাস কসেক টু দি পাওয়ার ট্যান থিটা এর মান কত? খুবই ভালো প্রশ্ন। তারপর সহজে আমরা এই প্রশ্নের সমাধানটা আমরা করে নেব। আমাদের এখানে দেখো দেওয়া আছে এই যে সাইন থিটা প্লাস কসেক থিটা সমান সমান 2। তাহলে আমরা এখানে কি করব? দেখো সাইন থিটা প্লাস কসেক থিটাকে আমরা লিখব 1/sin থিটা, দেখতে পারবে এটা সূত্র আছে 2। এবার আমরা সাইন থিটা যদি গুণ করে দিই, এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা 1 দাঁড়িয়ে যাবে, এটা হবে 2 সাইন থিটা। আমরা উভয় পক্ষকে সাইন থিটা দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো তো আমরা কী করছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, আর এটা হয়ে যাবে আমাদের +1। সবাইকে বাঁ দিকে নিয়ে আসলাম। সাথে পূর্ণবর্গ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকার এটাকে তৈরি করা যাবে। দেখো তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এটা এ স্কোয়ার, দেখো সাইন থিটাকে এ ধরলাম আমরা, এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে আমাদের সাইন থিটা, আর বিটাকে আমরা 1 নিয়ে নিলাম, প্লাস বি স্কোয়ার। দেখো পূর্ণবর্গ করা গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সাইন থিটা মাইনাস 1, এটা হচ্ছে এ, 1টা হচ্ছে বি, তার স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখো সাইন থিটা মাইনাস 1 সমান 0 পেয়ে যাবো। যেহেতু 0 আছে তাহলে আমরা বর্গটা উঠাতে পারবো। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মানটা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। সাইন থিটা যদি 1 হয় তাহলে সাইন থিটা আমরা জানি 1/cosec থিটা 1, সেটাকে যদি উল্টিয়ে নিই তাহলে আমরা cosec থিটার মানটা আমরা কত পেয়ে যাবো? 1, 1কে উল্টালে 1ই হয়। তাহলে সাইন থিটার মান 1 আর cosec থিটার মানটা 1। এবার দেখো আমাদের যে মানটা বলেছিল এই যে সাইন টু দি পাওয়ার ট্যান থিটা প্লাস কসেক টু দি পাওয়ার ট্যান থিটা এর মান কত? তা চলো আমরা বসিয়ে দেবো। সাইন থিটার মান তো পেয়ে গেছি, তাহলে সাইন থিটার মান কত পেয়েছি আমরা? 1 পেলাম। তাহলে 1 এর পাওয়ারে 10 প্লাস আর কসেক থিটা এর মানটা আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে 1 এর পাওয়ারে 10, 1 এর পাওয়ারে যাই থাক না কেন 1ই পাওয়া যায়, আর এখানে আমরা 1 পেয়ে যাবো। 1 যোগ করে আমরা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো দেখো এর মানটা কত? আমরা 2 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নটা দেখো, 9 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজের কোণ 3টির অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, ত্রিভুজের বৃহত্তম কোণটি আগে বের করে নিই। এই অনুপাত থেকে কোণটি পেয়ে গেলেই বৃত্তীয় মান পেয়ে যাবো আমরা। তো অনুপাত আমাদের দেওয়া আছে, 3টি কোণের অনুপাত যেহেতু দেওয়া থাকে তাহলে আমরা দেখো 3টি কোণকে আমরা ধরে নিচ্ছি। দেখো আমার প্রথম কোণটাকে 2 থেকে আমরা 2x ধরে নিলাম, প্লাস এবার 3টি কোণকে যোগ করে দিচ্ছি আবার, আর 3 থেকে আমরা নিয়ে নিলাম 3x, প্লাস 4 থেকে নিলাম 4x। এই হচ্ছে ত্রিভুজের 3টি কোণ, 2x, 3x, 4x। আর 3টি কোণের যোগফল আমরা জানি, ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এখান থেকে আমরা দেখো x এর মানটা পেয়ে যাবো। এটা যোগ করে কত হবে? দেখো এটা হবে 9x, এদিকে 180 ডিগ্রি। 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে 18, দেখো 20 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে x এর মান যে 20 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম যেটা কোণ ছিল আমাদের বড় কোণটা, বৃহত্তম কোণটি সেটা 4x। তাহলে 4x এর মান কত পাবো আমরা? 4x এর মান পেয়ে যাবো 4 × 20 ডিগ্রি সমান কত হবে? এটা 80 ডিগ্রি। এই যে তাহলে এবার 80 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 80 ডিগ্রির বৃত্তীয় মান কী করে পাবো? দেখো আমাদের জানতে হবে যে 180 ডিগ্রি সমান পাই হয়। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? π/180, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সমান π/100 হলে পরে 80 ডিগ্রি সমান কত হবে? তাহলে π/180 ইন্টু কত হবে? এটা 80। ডিগ্রিগুলো আসবে না এখানে, ঠিক আছে, সেখানে শুধু সাংখ্যমানগুলো আসবে। এই যে দেখো, তাহলে 80 ডিগ্রির বৃত্তীয় মানটা এটা। এখানে যদি আমরা সরল করে নিই তাহলে 0 0 কেটে দিলাম, আর এখানে কাটাকাটি করবো আমরা 2 দিয়ে, 2 × 4 = 8, আর এখানে 2 × 9 = 18। দেখো তো আমরা কত পেয়ে যাব? আমরা পেয়ে যাবো এটা সমান এই যে দেখো, যদি সরল করো এদিকে 4π, আর নিচে কত পেয়ে যাবো আমরা? নিচে আমরা 9 পেয়ে গেলাম।
তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, 4 পাই। আচ্ছা, এখানে তোমরা সি দিতে পারো, রেডিয়ানে যেহেতু এখানে এককটা সি, এই যে 4 পাই সি বাই 9, এ হচ্ছে আমাদের যে বলেছিল বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা চলে যাবো এবার পরের প্রশ্নে। এবার করাবো তোমাদের 10 নম্বর প্রশ্ন। দেখো 10 প্রশ্নটা আমাদের বলছে একটি সমকোণী চৌপলি ধারের সংখ্যা এ, তলের সংখ্যা বি এবং শীর্ষবিন্দুর সংখ্যা সি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে ধার সংখ্যা আমরা জানি, ধার সংখ্যা কত, এ এর মান। তা ধার সংখ্যা এ যেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে, সমকোণী চৌপল যেটা আয়তঘন তার ধার সংখ্যা হয় 12টি ধার থাকে। তল সংখ্যা, তাহলে এখানে আয়তঘনের তল সংখ্যা যেটা পাওয়া যায় সেটা হবে তল সংখ্যা 6টি তল থাকে 6, তার বি এর মানটা 6। আর এখানে হচ্ছে দেখো সি এর মানটা পাবো, শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8, ঠিক আছে। তাহলে এ এর মান 12, বি এর মান 6 আর সি এর মান 8 পেয়ে গেলাম। এখানে মান পুট করে দেবো আর বসিয়ে সলভ করে নেবো, অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে। তো চলো আমরা যদি দেখো এখানে যদি আমরা বসাই, ঠিক আছে, এই জায়গায় দেখো। আচ্ছা, এ এর মান কত পেয়েছে 12, তাহলে আমরা লিখবো 12 স্কোয়ার প্লাস বি এর মান পেয়েছি 6, তাহলে 6 স্কোয়ার প্লাস সি পেলাম আমরা 8, তাহলে এখানে হবে আমাদের 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে 12 আর বি হচ্ছে আমাদের 6 আর সি হচ্ছে আমাদের 8। এবার এদের সলভ করে নেব। 12 স্কোয়ার হবে 144, 6 স্কোয়ার 36 আর 8 স্কোয়ার 64। আর এদের যদি গুণ করো, এদের গুণ করে পেয়ে যাবা 1152 পেয়ে যাবা। আচ্ছা, এই তিনটা সংখ্যা যদি যোগ করো, এদের যোগ ফলটা পাবা 244, তো যোগ করে 244 পাবা, এই থেকে 1152। এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা মাইনাস 908। এই যে দেখো, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা চলে যাবো 11 প্রশ্নটা। আচ্ছা, এখানে অ্যান্সারটা তোমাদের বসিয়ে দিই, এটা মাইনাস 908 পড়লাম, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে দেখো, একটি অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে 12 সেমি, ওই অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আচ্ছা, অর্ধগোলক, চলো অর্ধগোলকের আমরা ছবিটাকে আঁকি। আচ্ছা, অর্ধগোলক হচ্ছে আমাদের বাটি, ঠিক আছে, ধরো আমরা একটা বাটি তৈরি করছি, এই যে আমাদের একটা বাটি, ধরো এই যে একটা অর্ধগোলক। ওকে, এই অর্ধগোলকের যে ব্যাসার্ধটা, ঠিক না, যে ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে দেখো অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে এখানে যদি ব্যাসার্ধ যেটা আর, তাহলে আর হয়ে যাবে আমাদের 12কে 2 দিয়ে ভাগ করে, এটা পেয়ে যাবো আমরা 6 পেয়ে যাবো। এবার এখানে যেটা বলেছে প্রশ্নে, এই অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে, সবচেয়ে বড় গোলক, এখানে যদি একটা গোলক তৈরি করি আমরা এভাবে করে, তাই না, যদি গোলক তৈরি করি, তো দেখো গোলকের কেন্দ্রবিন্দু এখানে পাবো আমরা। তাহলে এখানে দেখো এই গোলকটির যে ব্যাসার্ধ পাওয়া যাবে, সেই অর্ধগোলকের ব্যাসার্ধের অর্ধেক হবে। দেখো এটা পুরোটা, আমি এখানে নাম দেব ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম আমরা বি। তাহলে ও এটা হচ্ছিল অর্ধগোলকের ব্যাসার্ধ ওয়ে, ঠিক আছে। এখানে ওয়ে হচ্ছে আমাদের কত, ওয়ে হচ্ছে আমাদের 6, অর্ধগোলকের ব্যাসার্ধ 6 সেমি। আর যে গোলকটি আমরা এখানে পেয়েছি সবচেয়ে বড় গোলক, তার ব্যাসার্ধ যেটা আমাদের দেখো এখানে এ বি আছে, তাহলে ও এর অর্ধেক আছে কিন্তু, ঠিক আছে, ব্যাসার্ধের অর্ধগোলকের ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে সেই গোলকটির ব্যাসার্ধ। ওকে, তাহলে এখানে আমরা এই যে এ বি যেটা পাবো, এ বি কত পাবো, এই যে 6কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, এটা হবে আমাদের 3 হয়ে যাবে। তাহলে এখানে সেই গোলকটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 3। এবার তার ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখো আমরা ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। এবার তার ক্ষেত্রফল কি আমরা জানি, গোলকের ক্ষেত্রফলের সূত্র যেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে সমগ্রতল বলতে পারবো আমরা। তা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, এখানে R1 নিয়ে নিলাম, যেহেতু ওটা আর ধরেছিলাম, অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তার গোলকের ব্যাসার্ধ আমরা R1 নিয়ে নিলাম। আচ্ছা, মানগুলো বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু পায়ের মান 22/7 আর R1 বলতে এখানে 3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের R1, এই যে গোলকের ব্যাসার্ধ যেটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা লিখবো 3 স্কোয়ার বলতে 3 ইন্টু 3। আচ্ছা, এবার দেখো আমরা যে উপরে গুণ করি, তা তোমরা উপরে গুণ করে পেয়ে যাবা 792 পেয়ে যাবা, ঠিক আছে, 792। এই যে 88 আর এদিকে 9,
ঠিক আছে, 88 9 গুণ করে কত পাবো 792 আর নিচে 7। এবার এদের ভাগ করে দিই আমরা 792, তাহলে এখানে একবার নিব 7 একে 7, আবার একবার নিলাম, আচ্ছা 9 নামলো, একবার এখানে 7 আসবে, এটা 2 নেমে যাবে 2, এবার 3 বার নিব 21, তো এখানে 1 নেমে যাবে, তাহলে 113 পূর্ণ 1/7। দেখো এটা আমাদের অ্যান্সারটা দাঁড়ালো। ঠিক আছে, অ্যান্সারটা কত দাঁড়ালো আমাদের? অ্যান্সারটা দাঁড়ালো 113 পূর্ণ 1/7। এই যে আমাদের সেই গোলকটির ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারটা যেটা এখানে তোমাদের আমি লিখে দিই, ক্ষেত্রফলটা কত পেলাম? 113 পূর্ণ 1/7। ওকে, এবার আমরা চলে যাবো 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে, যদি এই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে 1, 1/2, 1/3, 1/4, (1/n) এই সংখ্যাগুলি পরিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে 1, 2, 3, (n) অবধি দেওয়া আছে, তাহলে তাদের যৌগিক গড় আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো, এই যে এই সংখ্যাগুলির পরিসংখ্যা এরা আছে, তাহলে এই সংখ্যাগুলো হবে, এদেরকে বলবো আমরা কি? এদেরকে বলবো আমরা xi। ঠিক আছে, এরা হবে আমাদের xi। আর এই সংখ্যাগুলি যে পরিসংখ্যা, এই যে পরিসংখ্যাগুলো আছে, এদেরকে আমরা বলবো fi। ঠিক আছে, এটা হবে আমাদের fi। এগুলো xi, এগুলো হচ্ছে fi। তো আমাদের কি বের করতে হবে? আমাদের সামেশন fi বের করতে হবে, আর সামেশন fi xi এটা বের করে নিতে হবে। তো আগে চলো আমরা বের করে নেব সামেশন fi আর xi বের করে নিচ্ছি। তো আমরা বের করবো সামেশন, এই যে সামেশন চিহ্ন এইভাবে, ঠিক আছে, যেটা যোগফল বলা হয়। কিছু সংখ্যার বা কোনো রাশিগুলির যে সমষ্টি সামেশন হয়ে যায়। তো সামেশন আমরা করব fi আর xi। দেখো fi xi বলতে দেখো এই যে প্রত্যেকটার এই যে এটার সঙ্গে এটার গুণ হবে, মানে এখানে হবে আমাদের দেখো 1 × 1 প্লাস, মানে এর সঙ্গে এটার গুণ, এই যে xi fi গুণ করছি পাশাপাশি, মানে গুণ আছে প্লাস, আর এখানে 1/2 × 2 প্লাস, তারপর 1/3 × 3, দেখো 1/3 × 3 প্লাস 1/4 × 4, এই যে দেখো প্লাস ডট 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 ডট, তারপরে 1 প্লাস এখানে দিয়ে দেবো প্লাস 1/n × n, এই যে দেখো 1/n × n। ঠিক আছে, সেইভাবে দাঁড়াবে। আচ্ছা এখানে যদি আমরা একটু সরল করি, তাহলে 1 1 গুণ করে 1 হয়ে যাবে, এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, এটা 1 প্লাস, এখানে 3 3 কেটে যাচ্ছে 1 প্লাস, এটা 4 4 কেটে যাচ্ছে, এখানে 1 প্লাস ডট 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 প্লাস, এখানে n n কেটে যাচ্ছে, এখানে 1, তাই না? তো এবার দেখো তো এখানে সবগুলো 1 পেলাম। আচ্ছা এখানে কটা 1 আছে? এখানে আমাদের দেখো n সংখ্যা অবধি চলে, 1 থেকে n, তাই না? এখানে দেখো, এখানে আমরা 1-এর নিচে আমরা 1 বলতে পারবো, 1 2 3 4 কত কত দূর গেছে? n অবধি গেছে। তাহলে এখানে আমাদের 1 কটা আছে? 1 আছে, nটা 1 আছে। তাহলে nটা 1 বলতে আমরা কী করবো? nটা এখানে যদি 2টা 1 থাকে তাহলে 2, 2টা 1-এর যোগফল 2, 3টা 1 থাকলে পরে 3, 4টা 1 থাকলে পরে 4, তাহলে 1 যদি nটা থাকে তাহলে এখানে হয়ে যাবে আমাদের যোগফলটা n হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই যে আমাদের যোগফলটা, এটা পেয়ে গেলাম আমরা সামেশন fi xi। এবার আমরা সামেশন fi বের করব। সামেশন fi, সামেশন fi দেখো যেটা হচ্ছে এই সংখ্যাগুলো যোগফল হবে, স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 + 2 + 3 + 4 ডট 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 যোগ n অবধি আছে। তো স্বাভাবিক সংখ্যার যোগফলের যেটা সূত্র তোমাদের এটা জানতে হবে, n × n + 1/2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের যে যৌগিক গড় বের করতে বলেছে। চলো যৌগিক গড় যেটা আমাদের জানতে হবে, যৌগিক গড় যেটাকে x বার বলা হয়, এই যে যৌগিক গড়, তাহলে x বারের সূত্র কি? সেটা হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi। এই হচ্ছে আমাদের যৌগিক গড়ের সূত্র x বার, যেটা এখানে আমরা মানগুলো পুট করে দেবো। সামেশন fi xi কত পেলাম আমরা? n পেয়েছি, তাহলে এখানে বসবে আমাদের n, আর সামেশন fi পেয়েছি n × n + 1/2, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো n × n + 1/2। আচ্ছা এই n কেটে দিলাম আমরা, আমাদের দেখো তো এই 2টা উপরে চলে যাবে, তাহলে 2টা উপরে চলে গেল, আর নিচে থেকে গেল আমাদের n + 1। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা বলেছিল যৌগিক গড়। ঠিক আছে, এই যে এদের যৌগিক গড় কত? এদের যৌগিক গড় আমরা কত পেলাম? এদের যৌগিক গড়টা আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 2/n + 1 পেয়ে গেলাম। ওকে, দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আমরা ACQ এবং MCQ অঙ্কগুলো করে দেখালাম 1 থেকে 4 অবধি। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।